নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স। এবং অ্যাস্ট্রো গাইডেন্স আমাদের অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অ্যাস্ট্রো গাইডেন্সের মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনধারার পরিবর্তন ঘটাতে পারি। কেন? তার কারণ আমরা সফল হতে চাই। তো সফলতা পেতে গেলে, সৌভাগ্য পেতে গেলে আমাদের অ্যাস্ট্রো গাইডেন্সের মাধ্যমে অ্যাস্ট্রো গাইডেন্স নিয়েই আমাদের এগোতে হবে। কারণ যিনি আমাদের সঙ্গে থাকেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে যে কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু নিজেকে সফলতার জায়গায় নিয়ে যেতে পেরেছেন, নিজেকে সেই সফল মানুষ হিসেবে দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে বলবো তার প্রচুর পজিটিভ আজকে ভাইবস, তার কথা বলা, তার প্রতিকার প্রত্যেকটা কিন্তু পজিটিভ, যার জন্য কিন্তু মানুষ আজকে সফল হচ্ছেন। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে দাদাকে আমাদের আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম। দেখুন, আজকে আমরা দীর্ঘ সময় ধরে আমরা এই অনুষ্ঠানকে আপনার সঙ্গে অনুষ্ঠান করেছি। আজকে অনেক দিন বাদে আবারও আপনার সঙ্গে পথ চলা আমাদের। তবে বিষয়টা হচ্ছে যে আজকে মানুষ ভরসা করেন আপনাকে, বিভিন্ন জায়গায় আপনি চেম্বার করেন। আজকে মানুষ একটি কারণেই যান কে আপনার মাধ্যম দিয়ে সফলতা আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি, মানুষ কেন লড়াই করছে যে আমরা জব করছি, অনেকেই জব বিভিন্ন জায়গায়, কেন না অর্থ রোজগার, তার জীবনে উন্নতি, এইটা কিন্তু সে চায়। কিছু মানুষ রয়েছেন যারা প্রচুর খাটছে কিন্তু সে অর্থ ধরে রাখতে পারছে না। আবার কিছু মানুষ রয়েছেন খাটছে কম, অর্থ তার বিপুল পরিমাণে জমছে। প্রথমত বলবো এই সমস্যাটা কেন তৈরি হয় আর আমরা বেরোবো কী করে থেকে? দেখুন, প্রথমেই আপনাকে জানতে হবে যারা আমার স্টুডেন্ট, আমার একটা ইনস্টিটিউশন রয়েছে যেখানে আমি কিছু স্টুডেন্টকে পড়াই। তো বিষয় হচ্ছে আগে জানতে হবে প্রারব্ধ। মানে আপনার যেমন গীতায় যে জন্মান্তর বলে একটা ব্যাপার আছে না, তেমনি আপনি যদি ভালো করে মানে গুগল সার্চ করেন তো দেখতে পাবেন যে 1942 এরকমই স্বাধীনতার আগে মহাত্মা গান্ধী একটা কমিশন তৈরি করেছিলেন যে এলাহাবাদের একটি ঘটনা, মানে আমরা যেটাকে বলি ওই কি বলে, যারা পূর্বজন্মের কথা বলতে পারে, কি বলে জানো, জাতিস্বর। জাতিস্বর, রাইট। তার মানে জাতিস্বর আছে, মানে প্রমাণ হয়েছিল। এবং তার গল্পটা শুনলে আপনি দেখবেন সে মৃত্যুর আগে তার হাজবেন্ডকে বলে, মানে কোথায় টাকা লুকিয়ে রেখেছিল গয়নাগাটি, সেটাও সে বলে দিয়েছিল। মানে পরবর্তী জন্মে এসে বলে দিল। এবং হাজবেন্ডকে প্রশ্ন করছে, তুমি তো বলেছিলে বিয়ে করবে না, তুমি তো আবার বিয়ে করলে, এই প্রশ্নটাও সে করেছে। যাই হোক, কতটুকু বাচ্চায় এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েছে, তার মানে প্রমাণিত হয় যে জাতির পুনর্জন্ম আছে। তো আমাদের কর্মফল, হ্যাঁ, প্রত্যেককে ভোগ করতে হয়। যে মায়ের পেটে জন্মালে তো সে মরবেই, মাতৃগর্ভে যে জন্মাবে তাকে কিন্তু এই দেহ রেখে দিতে হবে। এবং আমরা আমাদের কর্মফলে আমরা নতুন একটা, যেমন 2G 3G 5G এসে গেছে না, যে আগে আগে কেউ ছিল মোটরোলা, যে ফোনগুলো ছিল বিশাল বড় কোম্পানির, তো এখন তো আরো অনেক কোম্পানি বেরিয়ে গেছে, অ্যান্ড্রয়েড চলে আছে, অ্যান্ড্রয়েডের যুগ। তেমনি মানুষ খুব শুদ্ধ হচ্ছে আস্তে আস্তে, অনেকগুলো জন্মান্তরের পর তো মানুষ্য জন্ম। সেই আমরা যে যোগগুলো, সমস্ত যোগগুলো পাই, হ্যাঁ, আমাদের এই যে 360 ডিগ্রি বৃত্ত, আমরা কোথায় রাহু পাবো, কোথায় কেতু পাবো, কোন নক্ষত্র পাবো, এগুলো প্রারব্ধ নির্দেশ করে। এই প্রারব্ধ মানুষের কর্মফল অনুসারে মানুষ কিন্তু প্রারব্ধ পায়। এই প্রারব্ধই, অনেকে বলে না জ্যোতিষ কি করবে, আমি যেটা করব সেটাই হবে। একদম ঠিক বলে না, এই কথাটা খুব বলে, জ্যোতিষ কি করব, জ্যোতিষের কাছে গিয়ে কি করব, আমার উইল পাওয়ার আছে, আমি যা করব তাই। তুমি সুচিন্তা করবে। চিন্তা কে করাচ্ছে? তোমার পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্সেস। তোমার সুচিন্তা করার সিস্টেম তোমার মস্তিষ্কের মধ্যে রয়েছে, তবে তুমি সঠিক চিন্তা করছো। একদম। আগে তো জানতে হবে যে তুমি সঠিক চিন্তা করছো না বেঠিক চিন্তা করছো। দেখবেন যারা অনেক মানে হসপিটালে টেস্ট হয়, হ্যাঁ, মানে কতটা আইকিউ লেভেল আছে, এগুলো টেস্ট হয়। তো এই আইকিউটা কিন্তু জন্মগত। একটা মানে মোবাইল যেমন কোম্পানি যখন তৈরি করে, তার মধ্যে কি ওরা ইনপুট করবে,
সেটা যেমন তৈরি করে দেয়, এটা স্টাডি করে হয়তো কিছুটা বাড়ে, কিন্তু বিজ্ঞান বলছে কি 20 বছরের পরে নাকি আইকিউ লেভেল বাড়ে না। সে যাই হোক, তো একটা চিন্তাধারার ক্ষমতা, কেউ বলে আরও কথা আছে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। কর্ম ভালো হলে কি হবে, ভালো কর্ম করতে 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 আস্তে আস্তে অনেক কিছু নেগেটিভিটি কেটে যায়। আচ্ছা, মানে ভালো কর্মে আমার নেগেটিভিটি চলে যেতে পারে, অনেক ভালো কর্মে নেগেটিভিটি কেটে যেতে পারে। এই যে আপনি চিন্তা করছেন ঈশ্বরের মানে ধর্মের দিকে আপনি আছেন, এটা আপনার পিতামাতার সুকর্মের ফল। একটা সন্তান জন্মে সে মারামারি করছে, বাজে জায়গায় বাজে কাজ করছে, আবার একটি বাচ্চা জন্মানোর পর কৃষ্ণ নাম করছে, পুজো করছে। অনেক ছোট ছোট বাচ্চাদের দেখা যায় না, কি সুন্দর। আবার অনেক বাচ্চা আছে আমি মোবাইল খুলে দেখি, মানে হুবহু একজন ভালো আর্টিস্টের মতো, আশা ভোসলে, লতা মঙ্গেশকর এদের মতো গান গাইছে, একটা 5 বছরের বাচ্চা, কোনো প্র্যাকটিস নেই। আবার কেউ প্র্যাকটিস করে 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 সেই জায়গাটায় আসতে পারছে না। ঠিক, এগুলো আপনি লক্ষ্য করবেন, কারণ মনে রাখতে হবে সে পূর্বজন্মে অনেক প্র্যাকটিস করে এসছে, অত সহজ নয়। এই যে ভোগ, আমাদের যে ভোগের ইচ্ছা, সে পূর্ব জন্মে থেকে ত্যাগ করতে 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 এই জন্মে যখন এসছে সে মাখন হয়ে গেছে দুধ থেকে। এক জন্মের এটা প্রাপ্তি নয়, এটা বহু জন্মের প্রাপ্তি। এই প্রারব্ধ মানে প্রারব্ধটাই হচ্ছে আসল। আমরা কি করতে পারি, একটা মেকআপ আর্টিস্ট যেমন একজনকে একটু সাজিয়ে দিতে পারে, হ্যাঁ, সেরকম আমরা আগে দেখবেন যাত্রায় যাদের নাক ছিল না, হ্যাঁ, ময়দা দিয়ে নাক বানিয়ে দিয়ে মেকআপ করে দেওয়া হতো। এখন অনেক কিছু বেরিয়েছে, সিলিকনের অনেক মুখোশ ফুকোশ বেরিয়েছে, তেমনি ইমপ্রুভ হয়েছে, অ্যাস্ট্রোলজিটাও ইমপ্রুভ হয়েছে অনেক কিছু। আমাদের যখন ইংরেজ আমল ছিল তখন অনেক পুঁথি পুস্তক আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। সে আজকে জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে সেরকমভাবে এটা ছিল সামুদ্রিক বিদ্যা, একজন টোলে পড়ানো হতো, একজন গুরু তার শিষ্যকে দিত। এখন অনেক স্টাডি হচ্ছে, প্রচুর কলেজ হয়েছে, প্রচুর জায়গা হয়েছে, মানুষ জানছে, সফটওয়্যার বেরিয়েছে, নতুন নতুন সফটওয়্যার বেরিয়েছে, সেগুলোও মানুষ জানছে। তো এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে, আমরা প্রতি মুহূর্তে গবেষণা করছি কি করে আরো ভালো জায়গায় পৌঁছানো যায়। যে অনেকে বলেন মাঙ্গলিক দোষ, আবার অনেকে বলেন মাঙ্গলিক যোগ। হ্যাঁ, এই দোষ আর যোগটা একটা ভীষণ সমস্যাদায়ক শব্দ। দেখুন, বুঝি না আমরা। দেখুন, বন্দুক পুলিশের কাছে থাকলে সঠিক, চোরের কাছে থাকলে বেঠিক। একদম বাস্তব, এটা খুব দামি কথা। যখন সেটা পুলিশের কাছে থাকবে কোনো দোষ নেই, ঠিক, কিন্তু যখন চোরের কাছে থাকবে তখন সেটা কিন্তু দোষ হয়ে গেল। আর ওটা যোগ, ওটা যোগ, এটা দোষ। আরে বাহ, এটা দারুণ একটা উদাহরণ হলো তো। একই জিনিস, যারা যোগ বলছেন, যারা দোষ বলছেন, তারা কিন্তু কেউ এর অঙ্কের ব্যতিক্রমে কিন্তু যেতে পারবেন না। আমার যারা বন্ধু আছেন, জ্যোতিষ বন্ধু, লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকবে, মানে 360 ডিগ্রি বৃত্তের মধ্যে যদি যেখানে লং লেখা থাকবে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ লগ্ন, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিক যোগ এর বাইরে তো, এই অঙ্কের বাইরে তো কেউ যেতে পারবে না। 1 + 1 2 তো হবে। একদমই তাই। আমি আপনাকে একটা গল্প বলি, যে আমি তখন অনেক ছোট, একজন মানে স্বনামধন্য বিশাল অর্থবান ব্যক্তি, তার একজন গুরু, তিনি মানে মধ্যপ্রদেশে থাকেন, শঙ্করাচার্য, মিলিটারি পাহারা দিচ্ছে, বডিগার্ড তার। তিনি সেই বাড়িতে, আমি একজন ছোট মানুষ, তিনি বলে দিয়েছেন তার বড় ছেলের বিয়ে হরোস্কোপের জন্য ভেঙে গেছে। তো আমি হরোস্কোপটা দেখলাম, দুজনের পুষ্টি ম্যাচ করে আমি দেখছি ম্যাচ হয়ে গেছে। তিনি যে কারণে ক্যান্সেল করেছেন সেটা কোনো কারণই নয়, এরা সুখে থাকবে। তো আমি ছোট মানুষ, ক্যান্সেল করেছেন একজন বড় মানুষ। এবারে যিনি, যার বাড়িতে যার ছেলে, তিনি আমাকে সন্তানের চোখে দেখেন, আমাকে বাবা বলেন। আচ্ছা। এবং
আমার বড় মেয়ে তার স্কুলেই আবার পড়াশোনা করতেন। আচ্ছা। তো আমাকে বললেন, বাবা তোমার যদি মনে হয় তুমি আমার গুরুর সঙ্গে, আমি তোমাকে প্লেনের টিকিট করে দিচ্ছি, তুমি মধ্যপ্রদেশে চলে যাও, ওখানে পাহাড়ের ওপরে আশ্রম আছে, ওখানে আমার গুরুর সঙ্গে তুমি দেখা করে তাকে কনভিন্স করে যদি তুমি আসতে পারো, তাইলে আমি আমার ছেলের বিয়ে এখানেই দেব। আমি বললাম, আমি কি করে কনভিন্স করব তাকে? তিনি এত বড় মানুষ, আমি একটা ছোট, তখন আমার বয়স প্রায় 22-23 বছর। আচ্ছা। তো আমার কথা কি সে শুনবেন? আমি গেলাম, মানে ছবিও আছে আমার কাছে। আচ্ছা। আমি গেলাম, আমার যতগুলো বুকস আছে সেইগুলোকে হিন্দিতে ট্রান্সলেট করে, বেঙ্গলি বুকস আছে, সংস্কৃত বুকস আছে, সংস্কৃত আমি ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে গেলাম, ইংলিশ আর হিন্দিতে নিয়ে গিয়ে তার কাছে রিপ্রেজেন্ট করলাম। বললাম, গুরুজি আপ দেখিয়ে, আপ তো বলা হ্যাঁ আপকা, মানে ওনার, আমি বললাম ওনার কথাই শিরোধার্য, কিন্তু তবু একবার আপনি দেখেন। উনি তখন আদেশ দিলেন, হ্যাঁ, একটা বড় মানুষের ধর্মটা কি জানেন? মানে অন্য কেউ হলে ইগোতে পড়ে যেতেন, বলতেন যে না আমি যেটা বলেছি সেটাই ঠিক, আমি এত বড় একজন মানুষ, আমাকে মিলিটারি পাহারা দেয়, বডিগার্ড সিকিউরিটি রয়েছে। কিন্তু তিনি আমার 22 বছরের ছেলের কথা মেনে নিলেন এবং বিয়েটা হলো। বিশ্বাস করুন, আজ পর্যন্ত তারা সুখে আছেন। বাহ। এবং ছেলেটিও খুব চেঞ্জ হয়ে গেছে, তার যে দোষগুলো ছিল সেই দোষগুলো তিনি ত্যাগ করেছেন, সুস্থ আছেন, ভালো আছেন। এই বিষয়টা একজন, মানে বর্তমানের একজন মন্ত্রীও সাক্ষী আছে। বাহ, মানে আপনি প্রেডিকশনটা সেই লেভেলের করেছিলেন আজকে, যার জন্য উনি কিন্তু আপনার সঙ্গে সহমত হয়েছেন যে না, যেটা রামকৃষ্ণ বলেছে সেটা সঠিক বলেছে, এবং সেই রাস্তায় গেলে এই আমি ওনাকে, আমি জীবনটা ভালো এখনো হবে। পর্যন্ত, মানে আমাকে ক্ষমা করবেন, আমি কাউর দোষ দেখতে পাই না। আমি শুধু যখন আমার সতীর্থ যারা রয়েছেন, তারা তাদের প্রেসক্রিপশন যারা লিখে দেন, তাদেরটা আসে আমার কাছে, আমি শুধু একটু বলে দিই, একটু গিয়ে বলবেন যে রামকৃষ্ণ দা এটা বলেছিল, একটু চিন্তা ভাবনা করে যেন দেখা যায় আর কি। আমি বলি না যে উনি ভুল বলেছেন, এটা ঠিক নয়, এই কথাটা কিন্তু আমি বলি না। আমি বললাম রামকৃষ্ণ দা বলেছেন, একটু দেখুন না যদি আরেকবার বিচার করে যদি কোথাও একটু সংশোধন করা যায় কি। কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নেই, কারোর সাথে কম্পিটিশন করার উদ্দেশ্য নেই, বিশাল অর্থবান হওয়ার উদ্দেশ্য আমার নেই। আমার শুধু হচ্ছে একটাই বিষয়, যে মানুষের মনে যদি আমি একটু জায়গা করে নিতে পারি আপনাদের মনে। আমাকে নর্থ বেঙ্গলের মানুষ নিজের বাড়ির সন্তান বলে মনে করেন, আপনারা নিজের সন্তান বলে মনে করেন, আমাকে এত ভালোবাসেন। আপনাদের ভালোবাসার জন্য আমি অসুস্থ হয়ে আমি নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলায় আমি উপস্থিত হই, সেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, ধূপগুড়ি, আমি একদিনও অ্যাবসেন্ট করি না, কারণ আপনারা ভালোবাসেন বলে। এই ভালোবাসা দীর্ঘ বছর ধরে, আজকে 30 বছর ধরে আপনি পুরো নর্থ বেঙ্গল ঘুরে কোথাও আমার একটা পোস্টার ব্যানার দেখতে পাবেন না। যদি দেখতে পান আমাকে ফোন করে বলবেন, রামকৃষ্ণ দা আপনার একটা ব্যানার পোস্টার দেখেছি। কিন্তু তা সত্ত্বেও নর্থ বেঙ্গলের মানুষ মাউথ প্রচার করে, যাও তুমি চলে যাও রামকৃষ্ণদার কাছে, উপকার পাবা। হ্যাঁ, তো বাংলাদেশিও কথা বলে তো বহু মানুষ। হ্যাঁ, সেই আমার কাছে আপনারা আসেন, এত ভালোবাসেন, আপনাদের ভালোবাসার জন্য আমি শক্তি পাই এবং নানা জায়গা থেকে নানা জিনিস কালেক্ট করি। অনেক জিনিস আছে যেই জিনিসগুলো মার্কেট থেকে কিনে নিলে হয় না, সেগুলো দেখে 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 কিনতে হয়। হ্যাঁ, তন্ত্রের এমন এমন জিনিস আছে, পুজোর এমন এমন সামগ্রী আছে, তন্ত্র পুজোয় এমন এমন সামগ্রী আছে। মা তো দুরকম ভাবে পুজো হয়, কালী পুজো দুরকম, একটা হচ্ছে সাত্ত্বিক মতে, একটা হচ্ছে তান্ত্রিক মতে। সাত্ত্বিক মতেও পুজো করতে পারেন, তান্ত্রিক মতেও পুজো করতে পারেন। সেই সাত্ত্বিক মতে পুজো করতে গেলে যা যা জিনিস লাগে, তান্ত্রিক মতে পুজো করতে গেলে যা যা জিনিস লাগে, সেগুলো আমি নিজে হাতে জোগাড় করা। আমার একটু মনে খুঁত লাগে যে একটু ফুলটা একটু ভালো নেব, একটু গঙ্গা জলটা নিজে গিয়ে তুলে আনবো, তুলসী পাতাটা নিজে তুলবো, বুঝতে পেরেছেন? এগুলো আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে, আমি মন থেকে করি। এটা যে করতে হবে তা না, এটা আমি ভালোবেসে করি, এই জন্য আমার ভালো লাগে এবং মানুষ কিন্তু এই জন্য আমাকে ভালোবাসে।
এই ভালোবাসাটুকু একদমই তাই। আপনাদের পেয়েছি, এটাই আমার কাছে অনেক। হ্যাঁ, এই জীবনে এত ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, এই চ্যানেলের মানুষগুলো, যারা চ্যানেলে আপনারা আছেন, যারা তারা প্রত্যেকে আমাকে এত ভালোবাসেন, আবার আমি ঘুরে এসেছি। একদমই হ্যাঁ, তাই, একটু একদমই তাই। সবাইকে দেখাতে যে আমি আছি। একদমই তাই। আপনাদের বলে রাখি, আছি কি, রামকৃষ্ণদা একেবারেই খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আপনাদের প্রত্যেকের সাথে। তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান, তার সফলতা তার মাধ্যম দিয়ে মানুষ পাচ্ছেন। এবং ওনার চেম্বারের ক্ষেত্রে আমি বলি যে বিভিন্ন জেলায় তো চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গল তো চেম্বার রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাইরে দিল্লিতে চেম্বার রয়েছে, মুম্বাইতে রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, আন্দামানে চেম্বার রয়েছে। তবে চেম্বার কবে কোথায় কখন রয়েছে সেটা আমাদের এই চ্যানেলে অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা পাবেন, এবং সেই আমরা ডেটগুলো দিয়ে দেবো। আপনারা ফোন করবেন শুধুমাত্র বুকিং ফোন নাম্বার, যে 9038002022 একটি বুকিং নাম্বার, আরেকটি বুকিং নাম্বার হচ্ছে 9836153266। এই দুটি বুকিং নাম্বার যে বুকিং অন রয়েছে, এই অনুষ্ঠান চলছে, বুকিং কিন্তু প্যারালাল অন রয়েছে, আপনারা বুকিং করতে পারেন পৌঁছে যাওয়ার জন্য। তার কারণ আমি অনুষ্ঠানের শুরুতেই একটা কথা আমি রামকৃষ্ণদাকে বলেছিলাম যে অর্থকরীর দিক থেকে মানুষ অনেক দুর্বল হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা চায় যে তারা আবার 180 ডিগ্রি ঘুরে দাঁড়াক। আমরা চাই কিন্তু যে আমরা 180 ডিগ্রি ঘুরে দাঁড়াই, আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। অনেক কিছু নেসেসিটিস রয়েছে যেগুলো আমরা পূরণ করতে পারি, শুধু অর্থের অভাবে মানুষ কিন্তু অনেক কিছু থেকে দাদা পিছিয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা বেরোবো, এবং কত দ্রুততার সঙ্গে প্রতিকার প্রতিবিধান। এবং আরেকটি কথাও বলি রামকৃষ্ণদা, সেটা হচ্ছে যে বিভিন্ন যোগ আছে তো, এই যে সম্প্রতি অনেকগুলো যোগ গেল, দীপান্বিত অমাবস্যা গেল ইত্যাদি, এই যোগগুলোকে কাজে লাগিয়ে যখন কোনো প্রতিকার প্রতিবিধান করানো হয় আপনার মাধ্যম দিয়ে, তখন সেই সমাধান সূত্রটা কতটা ভালো থাকে এবং প্রশস্ত হয়। দেখুন, একটা মজার ব্যাপার হলো, এই যে আপনি বললেন না যে সুযোগ বা অনেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, যারা অনেকে দেখবেন খেতে পেত না, মানে একদম খেতে পেত না, এখন কয়েকশো কোটি টাকার মালিক। এই যোগটা অনেকে বলেন না কালসর্প যোগ, কালসর্প যোগ। এই কালসর্প যোগ বা কালসর্প দোষ, আমি বললাম পুলিশের কাছে বন্দুক থাকলে সেটা হয় যোগ, আর চোরের কাছে বন্দুক থাকলে সেটা হয় দোষ। তো এই যে কালসর্প যোগ বা কালসর্প দোষ, 360 ডিগ্রি আমাদের একটা বৃত্ত। আমার স্টুডেন্টদের আমি এভাবে বোঝাই যে 360 ডিগ্রি বৃত্তের মধ্যে অর্ধেকের মধ্যে সমস্ত রাহু কেতুর এক সাইডে সমস্ত প্ল্যানেটস থাকলে তাকে কালসর্প যোগ বলে। মজার ব্যাপার হচ্ছে, আপনি একটা মানুষও দেখাতে পারবেন না যাদের কালসর্প যোগ বা কালসর্প দোষ আছে তারা ট্যালেন্টেড নয়। মানে প্রত্যেকেই ট্যালেন্টেড, প্রত্যেকেই ট্যালেন্টেড। হয়তো তাদের জীবনটা একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকে, হলে সে কোটিপতি নালে ভিখারি, মাঝামাঝি কিছু নেই। অমিতাভ বচ্চন, ধীরুভাই আম্বানি, সচিন তেন্ডুলকার, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এদের প্রত্যেকের কালসর্প যোগ রয়েছে। ভাবা যায়? কালসর্প যোগ এমন একটা যোগ, এই যোগে প্রত্যেকের জীবনে একটা বিশাল দুর্ঘটনা হবে, জীবন হানি হতে হতেও কেউ কেউ বেঁচে যেতে পারে, এবং এরা জীবনে একটা সময় বিশাল উপরে উঠবে, আবার হট করে পড়ে যেতে পারে। এবং মানসিক শক্তি এবং সততা, একনিষ্ঠভাবে চলা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, ব্যভিচারী জীবনযাপন না করা, তাকে কিন্তু আবার তাকে উঠিয়ে দেবে। আচ্ছা, কালসর্প যোগ মানে এই যে কালসর্প যোগ, অনেকের মতে বৈদিক জ্যোতিষ মতে কালসর্প যোগ কিন্তু 12টি, আবার অনেকে মানেন কালসর্প যোগ 7টি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখাই কালসর্প যোগ কিন্তু 12টি। আমি একটা সময় কালসর্প যোগের প্রত্যেকটা বিষয় নিয়ে, অনন্ত কালসর্প যোগ, কুলিক কালসর্প যোগ, বাসুকী কালসর্প যোগ, শঙ্খপাল কালসর্প যোগ, পদ্মকাল কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ, হ্যাঁ, তক্ষক কালসর্প যোগ, কারকপট কালসর্প যোগ, কলীয় বা শঙ্খচূড় কালসর্প যোগ, ঘটক বা বিষধর কালসর্প যোগ, বৃহৎ কালসর্প যোগ, শেষনাগ কালসর্প যোগ। এই 12টি কালসর্প যোগ রয়েছে, এবং 12টি কালসর্প যোগ রাহু এবং কেতু
হ্যাঁ 12টি ঘরে রাহু অবস্থান করছে, কেতু তার অপোজিটে অবস্থান করছে, এবং প্রত্যেকটার বিশেষ বিশেষ জায়গা আছে প্রত্যেকের ক্ষেত্রে, এবং নবাংশ চক্র অনুসারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ফলদান হয়। বুঝতে পেরেছেন? এই যে আমরা 12টা কালসর্পযোগ শুনলাম, এটাও কিন্তু আজকে আমরা বলবো রামকৃষ্ণদার কাছ থেকে আমরা শুনলাম প্রথম, এবং সেগুলোর প্রত্যেকটা কিন্তু এফেক্ট আছে আমাদের, একদম একদম এফেক্ট আছে। এবং আপনি মনে করুন অনন্ত কালসর্প যোগের সঙ্গে তক্ষক কালসর্প যোগ যাদের আছে তাদের তুলনা করলে চলবে না। আচ্ছা, দুজনের ধারাটা আলাদা, দুজনের ধারাটা আলাদা, আবার দুটো যোগে দুরকম হয়। যেমন তক্ষক কালসর্প যোগে কি হয়, হাজবেন্ড ওয়াইফ বিচ্ছেদ হয়ে যায়। আচ্ছা, এই না তারা গরিব হয়ে যাচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে, দুজন আবার কোটিপতি লোককে দুজনেই আবার বিবাহ করছে, মানে দুজনের লিভিং স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছেন? যে একটা ডিভোর্স হলো, একজন একেবারে পড়ে গেল, একজন উঠে গেল, তা নয়, দুজন আবার আরো উঁচুতে উঠে যাচ্ছে ডিভোর্সের পরে, তক্ষক কালসর্প যোগে। এই না যে দুজন অর্থনৈতিক কষ্টে ভুগছে বা তাদের পারিবারিক একটা ইসে নষ্ট হয়ে যাচ্ছে, কখনো হয় না, কখনো হয় না। আমি এটা আপনাকে মানে পরাশরী হোরা থেকে শুরু করে আমাদের মানে সমস্ত কিছু থেকে আমি এত বছরের স্টাডি করে দেখেছি, আমার কাছে সব কেসগুলো নোট করা আছে। তারা ঠিক একই জায়গায় একদম সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে, এবং পরিবেশে তাদের কোনো বদনাম নেই। এটা হচ্ছে, এই ব্যাপার হচ্ছে, তার কারণ হচ্ছে এদের একটা প্রতিকার বা প্রতিবিধান দরকার। আমি সব সময় বলি, আমার একটা ছোট্ট পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। শুধু বুঝতে হবে জ্যোতিষটা কি, আপনাকে বুঝতে হবে। আপনি যদি অসুস্থ হন, আপনাকে কিন্তু আপনার রোগটা কি বুঝতে হবে, তাতে কি খাবেন কি খাবেন না, কিভাবে চলবেন, একটু ওষুধ বাদ দিয়েও আপনাকে যেমন বুঝতে হবে আপনার রোগটা কি কারণে হয়েছে এবং কি কারণে আবার হতে পারে। এটা যেমন বুঝতে হবে আপনার নিজের শরীর, নিজের জীবন, নিজের জন্মকুণ্ডলী, নিজের জন্মছক, নিজের দশা, কোন দশা আপনি অতিক্রম করছেন, কোন দশায় আপনাকে কিভাবে চলতে হবে, তাহলে দেখবেন সেই দশার প্রভাব থেকে 7.5 সময় আপনাকে কিভাবে চলতে হবে। শনির 7.5-তে অনেকে অনেক ভয় পেয়ে যায়, এই বুঝি রোজগার চলে গেল, এই বুঝি অসুস্থ হয়ে পড়লাম, এই বুঝি সমস্ত কিছু শেষ হয়ে গেল, কি করব। চলতে হবে সেভাবে। একটা আপনি যখন গাড়ি চালাবেন, আপনি সমস্ত রাস্তা দিয়ে তো আপনাকে গাড়িটা চালাতে হবে। এই না আপনি সবসময় 24 ঘন্টা সূর্যের আলো পাবেন, তা তো নয়। যখন অন্ধকার আসবে তখন আপনাকে হেডলাইটগুলো জ্বালিয়ে নিতে হবে, তাইলেই আপনি স্মুথলি চালাতে পারবেন। একটু সতর্ক হতে হবে। জীবনটাও ঠিক তাই, একরকম ভাবে জীবন চলে না, কখনো স্রোতের অনুকূল, কখনো স্রোতের প্রতিকূল। স্রোতের অনুকূলে পাল তুলে দিতে হবে, স্রোতের প্রতিকূলে একটু কষ্ট করে দাঁড়টা বইতে হবে, কিন্তু জানতে হবে আমার নৌকোটা কিভাবে যাবে। বাহ, এবং সেই জানাটা কিন্তু আমরা জানতে পারবো না, সেটা অবশ্যই রামকৃষ্ণদার হাত ধরে মানুষ জানতে পারে। একটা ছোট্ট কথা বলে রাখি, ভালো জ্যোতিষ পাওয়া, ভালো পিতামাতা পাওয়া, ভালো ডাক্তার পাওয়া, এটাও আপনার প্রারব্ধের উপরে নির্ভর করে। আপনি চাইলে যে ভালো হাজবেন্ড পাবেন এটা হতে পারে না, এটা প্রারব্ধের উপরে। আপনি ভালো একজন ডাক্তার পাবেন, তার পরামর্শে আপনি সুস্থ হয়ে যাবেন, এটাও আপনার কপালে লেখা থাকবে। ঠিক। আপনি যে চোট হবেন না ডাক্তারের কাছে, আপনি যে জ্যোতিষীর কাছে ভুল ট্রিটমেন্ট পাবেন না, এটাও কিন্তু প্রারব্ধ। এটা উনি ঠিক করে রেখেছেন আপনি কার কাছে যাবেন। আপনি তো ভুলও লোক সাজেস্ট করতে পারেন, আপনাকে ভুল জায়গায় নিয়ে যেতে পারে। যখন গ্রহ খারাপ থাকে না, মানুষ তখন ভুল রাস্তা ধরে, ভালো মানুষকে চিনতে পারে। এটা আমরা সবসময় বলি গ্রহের ফের, এই কথাটা খুব আমরা প্রবাদ হিসেবে ব্যবহার করি। ভালো মানুষকে চিনতে পারে না, মানুষ শুধু মায়া জালের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, আমি একদিন অনুষ্ঠান করব, যখন আপনাকে একটা গল্প বলবো, সেই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কিভাবে বোকা হয়। এবং আমি বলবো অবশ্যই যে আজকে রামকৃষ্ণদার সঙ্গে মানুষ কেন এতটা রামকৃষ্ণদাকে ভরসা করেন, বিশ্বাস করেন, তার কারণ হচ্ছে প্রথমত যে একটা কথা উনি বলেন যে ওনার একটা পরামর্শ মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে, কারণ ঘটিয়ে এসেছে, ঘটছে। সুতরাং ওই পরামর্শটা বড় মূল্যবান পরামর্শ, কারণ উনি শুধু পরামর্শ দেন না, এবং পরামর্শ অনুসারে তার প্রতিকারটাও তো সমানতালে যাচ্ছে, যার জন্য কিন্তু সে সহজে, যে বললেন নর্থ বেঙ্গলে যে মানুষ কিন্তু খুশি হয়ে যান বা যে রামকৃষ্ণদা গেলে, কারণ কোনো ব্যানার পোস্টারের দরকারই পড়ে না ওনার। আজ পর্যন্ত নর্থ বেঙ্গলে আমি
হোটেলে অর্ডার করে খেতে হয়নি, কারোর না কারোর বাড়ি থেকে আমার জন্য খাবার এসে গেছে। মানে কতটা ভালোবাসার কতটা জায়গা, ভালোবাসা কতটা পেলে আমার আন্তরিকতার জন্য জায়গা। খাবার এসে যায়। একদমই তাই। এবং অবশ্যই সেটা উনি মূল্য রেখেছেন। আজকে যদি উনি সেইভাবে প্রতিকার না করতে পারতেন, আজকে যদি সেইভাবে মানুষকে সফলতা না দিতে পারতেন, তাহলে কি করে বা উনি সেই সফলতার জায়গায় মানুষকে নিয়ে যেতে পারতেন, বা মানুষ বা ওনাকে কি করে ভালোবাসতেন। আপনাদের আবারও বলে রাখি যে এই ওনার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, বিভিন্ন জেলায়, নর্থ বেঙ্গলেও কিন্তু ওনার চেম্বার রয়েছে। সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। এবং এছাড়া দিল্লিতে চেম্বার, মুম্বাইতে চেম্বার রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, আন্দামানে চেম্বার রয়েছে। সব জায়গাতে চেম্বারে কিন্তু যোগাযোগ করতে গেলে আপনাদের বুকিং করতে হবে। বুকিং ফোন নাম্বার 989038002022 একটি নাম্বার, আরেকটি নাম্বার 9836153266। এই দুটি বুকিং ফোন নাম্বার যে বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে পারেন। এবং রবিবার করে আপনারা ঠিক 10:35-এ আমাদের এই অনুষ্ঠান একদম অ্যাস্ট্রো গাইডেন্স শ্রীরামকৃষ্ণের সঙ্গে আপনারা দেখবেন। আমাদের হাতের সময় একদম শেষের দিকে চলে এসেছে, কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু আরও কিছু আলোচনা ওনার কাছ থেকে আমরা নেব আর আলোচনা এগিয়ে নিয়ে যাব। অপেক্ষা থাকবে পরবর্তী অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।